ফ্রান্সের অত্যন্ত একটা পপুলার খাবার হচ্ছে ব্যাঙের পা। এটা হচ্ছে ব্যাঙের পা না। আজকের লাঞ্চটা সাধারণ ফরাসি লাঞ্চ নয়, প্লেটে এসেছে ব্যাঙের পা। কিন্তু আজকের পর্বে শুধু অদ্ভুত খাবারের গল্প নয়, দিনটা শুরু হয়েছিল শিল্পী আর বিদ্রোহের মমার্তে, আর শেষ হবে নেপোলিয়ানের সাম্রাজ্যিক প্যারিসে। মাঝখানে দেখা হবে কয়েকজন স্ক্যামারের সঙ্গেও। গল্পটা শুরু করা যাক কয়েক ঘন্টা আগে, প্যারিস নগরীর উত্তর দিকের এক পাহাড় থেকে। এই পাহাড়ের নাম হলো মমার্ত। এককালে শহুরে প্যারিসিয়ানরা এই মমার্তকে প্যারিসের অংশ বলেই মনে করতেন না। গরম এক কাপ কফি খেয়ে আমরা পৌঁছে গেলাম মমার্ত। মুখটা পুড়ে গেল। ক্যাথলিক মঙ্কদের আঙুরের চাষ, বায়ুকলের সাহায্যে শস্য পেশাই করা আর জিপসাম খনি, এই নিয়েই ছিল মমার্ত। সেই মমার্তকেই ঊনবিংশ শতকে স্ট্রাগলিং শিল্পী, কবি, সাহিত্যিক আর মাতালরা তাদের আস্তানা বানালেন। দিনে দিনে মমার্ত হয়ে উঠল হিপস্টার, বোহেমিয়ান আর ক্যাবারে লাইফস্টাইলের কেন্দ্র। তবে এই সব কিছুকে ছাড়িয়ে আজ মমার্ত প্যারিসের অন্যতম টুরিস্ট স্পট। যেদিকে দুচোখ যায় শুধুই টুরিস্টি দোকান আর রেস্তোরাঁর ভিড়। টুপি কিনতে গেলেই টুপি পরিয়ে দেবে এখানে এই অঞ্চলে। এই মমার্তেই আবার রয়েছে আইফেল টাওয়ারের পর প্যারিসের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট প্লেস সাক্রে-কিউ ব্যাসিলিকা। এই যে সাক্রে-কিউ যে ব্যাসিলিকা, এটা কিন্তু খুব পুরনো কিছু নয়। 1870-71 ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধে ফ্রান্সের লজ্জাজনক হারের পর ফ্রেঞ্চ মরালকে জাগ্রত করার উদ্দেশ্যে এই বিশাল চার্চের স্থাপনা শুরু হয়। 1919 সালে এটি চার্চ হিসেবে প্রতিষ্ঠা পায়। প্রদীপের ঠিক তলাতেই অবশ্য একটু অন্ধকার আছে। মরাল জাগ্রত করার চার্চের ঠিক বাইরেই প্রকাশ্য দিবালোকে কিছু ঠক মানুষ ঠকিয়ে চলেছেন। প্যারিসের অত্যন্ত সাধারণ একটা স্ক্যাম, যেখানে ঠকরা মুরগি খুঁজে পেলে তাদের হাতে একটা সুতো বেঁধে দেন, যেটা পয়সা না পেলে খোলেন না। ওই দেখুন, আমি ভিডিও করছিলাম বুঝে একজন এগিয়ে এলো ব্যাপারটা দেখতে, কিন্তু ক্যামেরায় আমার মুখ দেখে সে নিশ্চিন্তে ফিরে গেল। সে বুঝতে পারেনি ততক্ষণ আমি তারই ছবি তুলছিলাম। যাই হোক, দীর্ঘ লাইনের চক্করে চার্চের অন্দরে আমাদের আর ঢোকা হলো না। আমরা মমার্তকেই বরং এক্সপ্লোর করি। সাক্রে-কিউর খুব কাছেই মমার্তের সরু পাথরে বাঁধানো রাস্তা ধরে আমরা এসে পৌঁছলাম প্লাস দু থ্যাট। প্রথম দেখাতেই মনে হয় এ যেন খোলা আকাশের নিচে বসানো একটি জীবন্ত আর্ট গ্যালারি। ছোট্ট চত্বর জুড়ে সারি সারি এজেল, রঙিন ক্যানভাস আর শিল্পীদের ব্যস্ততা। কেউ আঁকছেন প্যারিসের পরিচিত দৃশ্য, কেউ পর্যটকদের পোর্ট্রেট বা মজার ক্যারিকেচার তৈরি করছেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই। চারপাশে ছড়িয়ে রয়েছে পুরনো সব ক্যাফে, রেস্তোরাঁ আর সুভেনিরের দোকান। ফলে প্লাস দু থ্যাট এখন মমার্তের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মমার্ত যখন প্যারিস থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম ছিল, তখনও এই প্লাস দু থ্যাটটি কিন্তু এর কেন্দ্র ছিল। এই চত্বরের শিল্পী পরিচয়ের শিকড়ও অনেক গভীরে। পিকাসো, ভ্যান গঘ, রেনোয়ার, তুলুজ-লত্রেক, সুজান ভালদোর মতো শিল্পীদের নাম মমার্তের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যেহেতু আজকে ইস্টার মানডে, এখানে আজকে পাবলিক হলিডে, তাই প্রচন্ড ভিড়। মমার্তের রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে একটি পুরনো কাঠের উইন্ডমিল, মুলা ডে লা ক্যালেট। মুলা শব্দের অর্থ বায়ুকল বা উইন্ডমিল। একসময় মমার্তের পাহাড়ে প্রায় 30টি এমন কল ছিল। আজ তার মধ্যে হাতে গোনা কয়েকটি টিকে রয়েছে, আর মুলা ডে লা ক্যালেট তাদের মধ্যে সবচেয়ে পরিচিত। 19বিংশ শতকে এখানে এই বায়ুকলের পাশেই তৈরি হয় খোলা আকাশের নিচে একটি জনপ্রিয় নাচের আসর। এই আনন্দমুখর পরিবেশকেই 1876 সালে নিজের বিখ্যাত ছবি বাল ডু মুলা ডে গালাতে অমর করে রাখেন শিল্পী অগুস্ট রেনোয়ার। এই ছবি আমরা সচক্ষে দেখেছিলাম সপ্তাহখানেক পরে। আজ এখানে আর সেই পুরনো নাচের আসর নেই, কিন্তু বায়ুকলটি এখনো দাঁড়িয়ে আছে।
আর তার নিচেই তৈরি হয়েছে মুলা দে লা গ্যালেট নামের একটি আদ্যপান্ত ফরাসি রেস্তোরাঁ। যেটা আমি খাচ্ছি সেটা শুনলে মনে হবে যেটা কিভাবে সম্ভব, কিভাবে খেতে পারে এটা। তো আমার কাছে এসব কিছু ব্যাপারই না, আমি নতুন নতুন খাবার এক্সপ্লোর করতে খুব ভালোবাসি। ফ্রান্সের অত্যন্ত একটা পপুলার খাবার হচ্ছে ব্যাঙের পা। এটা হচ্ছে ব্যাঙের পা, এগুলো প্রত্যেকটাই ব্যাঙের পা। এটা অ্যাজ এ স্টার্টার আমি নিয়েছি, তৃষা নিল না। আমি অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম ফ্রান্সে গেলে অবশ্যই আমি ব্যাঙের পা খাবো। আমি আজকে পেয়ে গেছি ব্যাঙের পা, খেয়ে দেখি কেমন। একটা খেয়ে বলো কেমন। খেয়ে বলি আমি খাবোটা কি করে সেটা আমি ভাবছি। যেমন চিকেনের লেগ খায় সেরকম ভাবে ছোট ছোট দেখে মনে হচ্ছে ভালো হবে খেতে। ভালো হবে, হুম। এর মধ্যে কোনো হাড় সেভাবে নেই না। হাড়ের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। যারা পায়রা খেয়েছে আমি বলবো অনেকটা ভীষণ নরম তুলতুলে একটা মাংস, এবং হাড়গুলো ভীষণ নরম, হাড়গুলো মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাচ্ছে। প্রিপারেশনটা ইটসেলফ খুব ভালো। দু রকমের সস দেখতে পাচ্ছি, কোনটা বেটার সস দিয়েছে। আমি বোধহয় এটা খেলাম, ভালো না। মানে যদি কেউ খান কোনো আলাদাভাবে কিছু, কাউকে যদি এটা বলা হয় যে কোনো একটা পায়রার পা বা কিছু, তিনি নিঃসন্দেহে খেয়ে নেবেন। এটা আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না। ব্যাং বলে কোনো ব্যাং খেতে কিছু নয়। আমাকে এসছে হচ্ছে গ্রিন স্যামন আর তার সঙ্গে পাস্তা দিয়েছে। হ্যাঁ। আলাদা করে কিছু বলার নেই, কিন্তু কেমন খেতে ভালো। যেমন তো এমনিতেই সুস্বাদু মাছ, আলাদা করে কিছু বলার নেই। মানে প্রিপারেশনটা কেমন বানিয়েছে? গ্রিল ফিশ, বিশেষ কিছু নেই আলাদা। একটা সস দিয়েছে সঙ্গে, টক টক খেতে সস। আচ্ছা, মেন কোর্স চলে এসছে মনে হচ্ছে। মেন কোর্স চলে এসছে, কফিচিও দে কানা। বাংলায় এ হলো হাঁসের ঠ্যাং, যা বহুক্ষণ ধরে নিজের ফ্যাটি ধীরে ধীরে রান্না করা হয়। ফরাসি রন্ধন শৈলীর এক ক্লাসিক পদ, সঙ্গে বেবি পটেটো। পুরো দস্তুর ফরাসি খাবার। ফরাসিরা কিন্তু প্রচুর হাঁস খান, তো দেখি কেমন প্রথমে কোনটা দিয়ে স্টার্ট করি। বাকিটা দিয়ে স্টার্ট করি আমি। গরম, সাবধান। হ্যাঁ প্রচন্ড গরম বলেছে কিন্তু। হ্যাঁ খুবই গরম। কি আমি দেখি। এইটাতেই রান্না হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ এই পাত্রটার মধ্যেই রান্না হয়েছে। খুব সুন্দর খেতে, একদম নরম তুলতুলে হাঁসের মাংস, তার সঙ্গে এই যে বাটারি স্যুপ, গ্রেভি টাইপের। এটা মেখে একটা অন্য লেভেল দিয়েছে। এটা অদ্ভুত সুন্দর খেতে। আলুটা খাও। এটা তো জাস্ট খাও। খাও নয়, খাও আবার কি। রোস্টেড পটেটো দারুণ খেতে, মিডিয়াম, এবং ডাকটা পার্টিকুলারলি ভীষণ নরম, একদম তুলতুল করছে, এতটাই নরম। ব্যাঙের পা ছিল আজকের অভিনব অভিজ্ঞতা, কিন্তু কফি দে কানাদ যেন ফরাসি রন্ধন শিল্পের এক অনবদ্য নিদর্শন। বাইরে সোনালি ও মুচমুচে, ভেতরে অবিশ্বাস্য রকম নরম, রসালো আর গভীর স্বাদের হংস মাংস সামান্য ছোঁয়াতে হাড় থেকে খুলে আসছিল। সত্যি বলতে এই পদটি এখনো পর্যন্ত আমার খাওয়া সেরা ফরাসি খানা। দুর্ধর্ষ লাঞ্চ হলো হাঁস আর ব্যাং দিয়ে। লোকে হাঁস মোষ বলে, আমি মোষটা খাইনি, না হাঁস ব্যাং, তাকে আমি হাঁস আর ব্যাং খেয়েছি। কিচ্ছু বাদ দাও না, সিরিয়াসলি। আমার একটু বিভিন্ন ধরনের খাবার এক্সপ্লোর করতে ভালো লাগে, আর আমি যেখানে যাই সেখানকার খাবার খেতেই পছন্দ করি, এন্ড টু এন্ড।
ফ্রান্স মানে ফরাসি খাবার। মেট্রো স্টেশনের পথে হঠাৎই চোখে পড়ল এই রেস্তোরাঁটি, কাফে দে দো মুলা। যারা আমেলি নামের এই সুন্দর সিনেমাটি দেখেছেন তারা সহজেই এই ক্যাফে চিনতে পারবেন। এই মুভির প্রায় অর্ধেকই এই ক্যাফেতেই শুট করা হয়। না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। আমার নতুন ফ্রেঞ্চ টুপি হলো। একটা দোকানে ঢুকলাম, পুরোপুরি কটনের টুপি নিতে গেলাম, দাম চাইলো 130 ইউরো। বেরিয়ে এলাম, তার পাশের দোকানে টুরিস্টি দোকান, 7.5 ইউরোতে এটা পেয়ে গেলাম। কদিনের জন্য তো পড়বো, 130 ইউরো দিয়ে আর কি লাভ। আমার সামনে যেটা এখন আছে, দ্যাটস আ ভেরি ফেমাস ক্যাবারে প্লেস, মুলাহুজ। মুলাহুজ অর্থাৎ দ্য রেড উইন্ডমিল। মুলা কথাটার মানে হচ্ছে উইন্ডমিল, আর রুজ মানে হচ্ছে রেড। তো ফ্রেঞ্চ ভাষায় বেশিরভাগ অ্যাডজেক্টিভই নাউনের পরে বসে, অর্থাৎ উইন্ডমিল রেড, বায়ুকল লাল। এই হলো ব্যাপার, লাল বায়ুকল, তার জায়গায় বায়ুকল লাল। তো মুলাহুজ, এই মুলাহুজ হচ্ছে বিখ্যাত ক্যাবারে। প্রতি সন্ধ্যেতে এখানে ক্যাবারে শো হয়। দাম পড়ে পার হেড প্রায় 200 থেকে 250 ইউরো মতো। একটু খুব বেশি এক্সপেন্সিভ জিনিস, কিন্তু যারা শৌখিন মানুষজন তারা ডেফিনেটলি এখানে আসেন। আমরা যাচ্ছি না, এত দাম দিয়ে জিনিস, এত দাম দিয়ে কোনো একটা শো দেখার কোনো মানে আমার হয় না বলে মনে হচ্ছে। বাট দিস ইজ ভেরি ভেরি ফেমাস প্লেস। কয়েকদিন কনকনে ঠান্ডার পর সেই দিনটা ছিল একটু উষ্ণ, আর প্যারিস ছিল একেবারে রোদ ঝলমলে। অন্যদিকে ইস্টার সোমবারের ছুটি হওয়ায় মানুষজন বেশ খুশির মেজাজে। মমার্তের বোহেমিয়ান প্যারিসকে পেছনে ফেলে এবার আমরা এসে পৌঁছেছি শহরের সম্পূর্ণ অন্য এক প্রতীকের সামনে, আর্ক দে ট্রিয়ম্ফ। প্যারিসের অন্যতম ব্যস্ত চত্বরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল বিজয় তোরণ শুধু স্থাপত্যের নিদর্শন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ফ্রান্সের সামরিক গৌরব, জাতীয় উৎসব, পরাজয় আর আত্মত্যাগের ইতিহাস। 1806 সালে অস্টারলিটজের যুদ্ধের জয়ের পর নেপোলিয়ন তার সেনাবাহিনীর সম্মানে এই তোরণ তৈরির নির্দেশ দেন, কিন্তু নির্মাণ শেষ হতে লেগে যায় 30টি বছর। 1836 সালে আর্ক দে ট্রিয়ম্ফ সম্পূর্ণ হওয়ার সময় নেপোলিয়ন আর জীবিত নেই। নিজের স্বপ্নের এই স্মৃতিস্তম্ভটি সম্পূর্ণ অবস্থায় তিনি আর দেখে যেতে পারেননি। সময়ের সঙ্গে এই স্মৃতিস্তম্ভের অর্থ বদলে গেছে। তোরণের ঠিক নিচে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাত ফরাসি সৈনিকের সমাধি। 1923 সালে এখানে প্রথম স্মৃতিশিখা জ্বালানো হয়, আর আজও প্রতি সন্ধ্যায় সেই শিখা নতুন করে প্রজ্বলিত করা হয়। এবার আর্কের উপরের টেরেসে ওঠার পালা। সেখানে পৌঁছতে পেরোতে হয় মোট 284টি সিঁড়ি। সরু গোলাকার সিঁড়ি বেয়ে ওঠাটা মোটেই সহজ নয়, তবে উপরে পৌঁছে যে দৃশ্যটি অপেক্ষা করে তার জন্য এই পরিশ্রম পুরোপুরি সার্থক। উপর থেকে প্রথমেই বোঝা যায় প্যারিসের শহর পরিকল্পনায় এই জায়গাটি কতটা গুরুত্বপূর্ণ। আর্কের চারদিকে তারার মতো ছড়িয়ে রয়েছে 12টি প্রশস্ত অ্যাভিনিউ। সেই কারণেই এই চত্বরের পুরনো নাম ছিল প্লাস দে l'étoile, অর্থাৎ তারাদের চত্বর। একদিকে বিখ্যাত ফ্যাশন স্ট্রিট শাঁস-এলিজে চলে গেছে প্লাস দে লা কনকর্ড, এবং ঐতিহাসিক প্যারিসের দিকে বিপরীত দিকে আভিনিউ ডে লা গ্র্যান্ড আর্মে গিয়ে মিশেছে আধুনিক লা défenseর আকাশচুম্বী ভবনে। চারপাশে চোখ ঘোরালেই দেখা যায় আইফেল টাওয়ার, মমার্তের পাহাড়ের সাক্রে-কোয়ের সাদা গম্বুজ, লে জাভালিড, আর দূরের প্যারিস শহর। আইফেল টাওয়ার থেকে প্যারিসকে উপর থেকে দেখা যায়, কিন্তু আর্ক দে ট্রিয়ম্ফের টেরেস থেকে যেন শহরটির সম্পূর্ণ নকশাটাই চোখের সামনে খুলে যায়। একই দৃশ্যের মধ্যে পুরনো প্যারিস, নেপোলিয়নের সাম্রাজ্যিক স্বপ্ন আর আধুনিক ফ্রান্সকে পাশাপাশি দেখা যায়। ব্র্যান্ডকে পেছনে রেখে আমি এবার শাঁস-এলিজে দিয়ে হাঁটতে শুরু করলাম। শাঁস-এলিজে সারা পৃথিবীর ফ্যাশন ক্যাপিটাল, সারা পৃথিবীর বিখ্যাত যত ফ্যাশন ব্র্যান্ডের সমস্ত দোকান কিন্তু এই শাঁস-এলিজেতেই পাওয়া যায়। ফ্রান্সের যত অফিসিয়াল সেরিমনি হয় সেগুলোতে যদি কোনো অফিসিয়াল প্যারাডের বন্দোবস্ত করা হয় সেটাও হয় এই শাঁস-এলিজের ওপর দিয়েই। বেশ কিছু এমব্যাসি এখানে আছে। আমার মনে হয় প্রেসিডেন্টের বাড়িও এখানে, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এখানেই থাকেন। অতি বিখ্যাত রাস্তা। 1667 সালে রাজা চতুর্দশ লুইয়ের আমলে তৈরি হওয়া এই রাস্তার দুধারে 19 শতক পর্যন্ত ঘোড়াদের আস্তাবল থাকত, কিন্তু দৃশ্যটা বদলাতে শুরু করে 20 শতাব্দীর প্রথম দিকে,
শাঁস-এলিজে ক্রমশ হয়ে উঠতে থাকে প্যারিসের প্রধান ক্যাফে অঞ্চল আর অভিজাতদের ফ্যাশন দেখানোর সড়ক। প্যারিসিয়ানরা নাকি এই সরণিতে আসতে রীতিমতো ড্রেস আপ করতেন একসময়। দামি রেস্তোরাঁ, হোটেল আর ফ্যাশন ব্র্যান্ডের দোকানে সারি বসে এখানে। 50, 60 বা 70-এর দশকে শাঁস-এলিজেতে সিনেমা দেখতে যাওয়া একটা ফ্রেঞ্চ আভিজাত্যের ব্যাপার ছিল। আজ সে যুগ বদলে শাঁস-এলিজে আপামর জনগণের শপিং স্ট্রিটে পরিণত হয়েছে। একই দিনে প্যারিসের 3টি সম্পূর্ণ আলাদা রূপ দেখলাম। মমার্তের শিল্পী আর বোহেমিয়ান ইতিহাস, ফরাসি রান্নার সাহসী স্বাদ আর আর্ট ট্রিয়ম্ফের সাম্রাজ্যিক প্যারিস। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের পর্বে, যখন আমরা প্যারিস থেকে ট্রেন নিয়ে যাব ফ্রান্সের দক্ষিণে প্রভন্স অঞ্চলে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।